সাধারণত যুদ্ধবিরতি শব্দটা শুনলেই কিন্তু মানে চোখের সামনে একটা শান্তির ছবি ভেসে ওঠে। মনে হয় বন্দুকগুলো এবার হয়তো শান্ত হবে। কিন্তু বাস্তবতা তো সবসময় সেরকম হয় না। একদমই তাই। মানে ধরুন একটা জ্বলন্ত চুল্লির ঠিক পাশেই কেউ বসে চারপাশ ঠান্ডা করার কথা বলছে, আর ঠিক সেই মুহূর্তেই গোপনে পাহাড় সমান বারুদ আনছে। হ্যাঁ, ঠিক এই জায়গাটা নিয়েই তো আজকে আমাদের এই গভীর বিশ্লেষণ। রাইট। আজকে আমরা ৭১ টিভির দুটো বিশেষ প্রতিবেদন নিয়ে গভীরভাবে আলোচনা করব। আর মূল বিষয় হলো মধ্যপ্রাচ্যে এই যে সাম্প্রতিক উত্তেজনা, আর সাথে ২০২৬ সালকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রাসী নীতি। মানে তথাকথিত এই যে যুদ্ধবিরতির কথা চলছে, তার আড়ালেই কিন্তু মাত্র ২৪ ঘন্টায় আকাশ আর সমুদ্রপথে প্রায় ৬,৫০০ টন অত্যাধুনিক সমরাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে। ও ৬,৫০০ টন মাত্র ২৪ ঘন্টায়। অবিশ্বাস্য হলেও সত্যি। মানে এই বিশাল অস্ত্র মজুদের আসলে উদ্দেশ্যটা কি? উৎসের তথ্য অনুযায়ী এই বিপুল অস্ত্র কিন্তু কেবল আত্মরক্ষার জন্য নয়। বিশ্লেষকরা বলছেন এটা নতুন কোনো সংঘাতের একটা সুনির্দিষ্ট পূর্ব প্রস্তুতি। মানে আগে থেকেই প্ল্যান করা হচ্ছে? একদম। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ তো সরাসরি ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট করেছেন যে কোনো মুহূর্তে তারা পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে প্রস্তুত। তার মানে এই যে যুদ্ধবিরতির আলোচনা, এটা কি তাহলে জাস্ট একটা কৌশলগত সময়ক্ষেপণ? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। শান্তির কথা বলে আড়ালে নতুন যুদ্ধের ছক কষা হচ্ছে। কিন্তু এই প্রতিবেদনগুলোতে একটা ব্যাপার খুব খটকা লেগেছে আমার। বারবার ২০২৬ সালের মার্কিন নীতির কথা আসছে। মানে হঠাৎ ২০২৬ কেন? ২০২৪ বা ২৫ তো হতে পারত। এর কারণ হলো প্রতিবেদনগুলোর মতে ২০২৬ সালকে একটা কৌশলগত টার্গেট ইয়ার বা লক্ষ্য হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা। ওই সময়ে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবিত আগ্রাসী নীতিগুলো, সেগুলো পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। মানে উৎসে বলা হচ্ছে যে এই নীতির আওতায় ইরানকে একেবারে প্রস্তর যুগে ফেরত পাঠানোর একটা চরম হুমকি দেওয়া হচ্ছে। প্রস্তর যুগে? ও, এটা তো বিশাল বড় একটা থ্রেট। হ্যাঁ, এবং এই যে দীর্ঘমেয়াদী সামরিক আধিপত্য বিস্তারের ছক কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকছে না। রাইট। আমি উৎস ঘাটতে গিয়ে এটাই দেখলাম। একদিকে যেমন ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনার চেষ্টা চলছে, আবার ন্যাটো বা জাতিসংঘের মতো বহুপাক্ষিক সংস্থাকে তোয়াক্কা করা হচ্ছে না। ঠিক। আবার ঠিক একই সাথে আমেরিকার ভেতরে যে পরিবেশ রক্ষা সংস্থা মানে ইপিএ আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা এনআইএইচ, তাদের বাজেটও ছাঁটাইয়ের কথা আছে। হ্যাঁ, প্রায় ৫,৮০০-র বেশি গবেষণা প্রকল্প বাতিল করা হচ্ছে। তো এই বৈশ্বিক আগ্রাসনের সাথে অভ্যন্তরীণ এই স্বাস্থ্য বা পরিবেশ গবেষণার সম্পর্কটা কি? এই জায়গাটায় এই বিশ্লেষণের সবচেয়ে চমকপ্রদ দিক। তাই নাকি? হ্যাঁ, কারণ যখন কোনো পরাশক্তি আন্তর্জাতিক স্তরে এমন একতরফা আগ্রাসী নীতি নেয়, তখন দেশের ভেতরেও ক্ষমতা কুক্ষিগত করার একটা প্রবণতা তৈরি হয়। আচ্ছা, মানে জবাবদিহিতার জায়গাগুলো নষ্ট করে দেওয়া। একদম ঠিক ধরেছেন। গবেষণা বা নজরদারি প্রতিষ্ঠানগুলোর বাজেট কমানোর মানেই হলো জবাবদিহিতা দুর্বল করা। আর এই বিপুল পরিমাণ অর্থ তখন সামরিক বা অন্যান্য আগ্রাসী খাতে ব্যবহার করা যায়। বুঝতে পেরেছি। এটা আসলে একটা বৃহত্তর কাঠামোগত পরিবর্তনের অংশ, যেখানে বৈজ্ঞানিক তদারকিকে সরিয়ে একছত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করলে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকেও সহজেই ভেঙে ফেলা যায়। ঠিক তাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই যে একই সাথে দেশে এবং বিদেশে এমন আগ্রাসী রূপ, এটা কি আমেরিকার ইতিহাসে একেবারেই নতুন কোনো ঘটনা? না, মোটেও না। বিশ্লেষক ডোনাল্ড ডব্লিউ প্রসেসন তার লেখায় ঠিক এই প্রশ্নটিরই উত্তর দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী তিনি এই নীতিগুলোকে নতুন কিছু মনে করছেন না। ও আচ্ছা। বরং তিনি একে আমেরিকার ওই পুরনো সাম্রাজ্যবাদী স্বভাবেরই একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখছেন। মানে এই কাঠামোগত আগ্রাসনের একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক প্যাটার্ন আছে, তাই তো? ঠিক তাই। উৎসে প্রসেশনের যে বিশ্লেষণ দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে ১৪৯২ থেকে ১৯০০ সালের মধ্যে আদিবাসী নিধনের মাধ্যমে যে বিস্তার শুরু হয়েছিল, এটা তারই একটা ধারাবাহিকতা। রাইট। এরপর তো ১৯২১ সালে তুলসা গণহত্যার কথাও আছে। হ্যাঁ, তুলসা গণহত্যা, তারপর হিরোশিমা নাগাসাকির পারমাণবিক ধ্বংসলীলা, ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জের ব্যবহার, বা ধরুন ইরাক যুদ্ধের ধ্বংসস্তূপ। প্রতিটি ঘটনাই কিন্তু এই একক আধিপত্য বিস্তারের ঐতিহাসিক উদাহরণ হিসেবে উৎসে তুলে ধরা হয়েছে।
আমরা অবশ্য এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধুমাত্র উৎসের তথ্যগুলোই বিশ্লেষণ করছি। হ্যাঁ, অবশ্যই। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার বোঝা যায়। কোনটা? এই যে সামরিক আর রাজনৈতিক সিদ্ধান্তগুলো, এগুলো সরাসরি আন্তর্জাতিক আইন আর বিশ্ব অর্থনীতির ভিত্তিকে মারাত্মকভাবে নাড়িয়ে দিচ্ছে। একদম। পরাশক্তিগুলোর এই একরোখ আচরণ প্রমাণ করে যে এই বৈশ্বিক অস্থিতিশীলতা থেকে কেউই আর মুক্ত নয়। রাইট। মানে যখন বহুপক্ষিক জোট বা আন্তর্জাতিক আইনগুলো এভাবে অবহেলিত হতে থাকে, তখন ক্ষমতার ভারসাম্য বলে আর কিছু থাকে না। হ্যাঁ, সামরিক সিদ্ধান্তগুলো তখন আর নিছক ভৌগোলিক সীমানায় আটকে থাকে না, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতাকেই খাদের কিনারে ঠেলে দেয়। একদম তাই। তো আজকের আলোচনার শেষে খুব জরুরি একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। বলুন। যদি বহুপক্ষিক সংস্থা বা আন্তর্জাতিক জোটগুলো এভাবেই একক আগ্রাসের সিদ্ধান্তে প্রতিনিয়ত দুর্বল বা অকার্যকর হতে থাকে, তবে ভবিষ্যতে নতুন বিশ্বের নিরাপত্তা কাঠামো আসলে ঠিক কাদের উপর ভর করে টিকে থাকবে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, আর এই চিন্তামূলক প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে যাচ্ছি।